প্রিয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিওতে তোমাদের আমি অ্যাকাউন্টিং ইকুয়েশন হিসাব সমীকরণের বিস্তারিত আলোচনা করেছি। সেখানে আমি বলেছিলাম হিসাব সমীকরণ কি, হিসাব সমীকরণের উপাদান সমূহ কি কি, বর্ধিত হিসাব সমীকরণ কিভাবে বর্ধিত করা যায়, কিভাবে হিসাব সমীকরণের ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায়, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব এফেক্ট অফ বিজনেস ট্রানজাকশন অন অ্যাকাউন্টিং ইকুয়েশন, অর্থাৎ হিসাব সমীকরণের উপর ব্যবসায়িক লেনদেনের প্রভাব। এই বিষয়ের একটি অঙ্ক লিখে রেখেছি, এটি তোমাদের আজকে সমাধান করে দেখাবো। দেখো, এখানে বলা আছে আলী এন্টারপ্রাইজ completed following transaction in July 2018. 1st July, the owners sold his personal investment for taka 1,50,000 and brought in as capital. Number 3, paid rent taka 4,000. Number 4, purchase merchandise for cash taka 60,000. 8, purchase merchandise for margin taka 90,000 on account. Number 10, bought taka 60,000 for Dhaka Bank and sign note payable. Number 15, sold merchandise for cash taka 75,000, cost taka 60,000. 20, sold merchandise to Imran taka 1 lakh, cost taka 80,000. 25, return merchandise sold on July 20 taka 5,000 on, cost taka 4,000. Payment received from account receivable taka 50,000. 31st, paid advertising bill taka 5,000. Requirement অনেক করণীয় হতে চাইছে এখানে। নাম্বার 1, show the effect on above transaction on the accounting equation. নাম্বার 2, prove the accounting equation. অর্থাৎ আমাদের এই দুইটি কাজ করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো কিভাবে এটি করতে হয়। আমরা এখানে রেখেছি রিকোয়ারমেন্ট অনুযায়ী সলিউশন। রিকোয়ারমেন্ট নাম্বার 1, প্রথমে আমাদের লিখে নিতে হবে প্রতিষ্ঠানের নাম। এখানে আছে কি আলী এন্টারপ্রাইজ। আলী এন্টারপ্রাইজ সামারি অফ ট্রানজাকশন, এটা কি লেনদেনের বিবরণী, মান্থ অফ জুলাই 2018। তাহলে আমরা উপরে এটা লিখলাম। লেখার পরে দেখো হিসাব সমীকরণ অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, একটি ছক টানতে হবে। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, এটা একটা মোটা করে একটি দাগ দিতে হবে। তারপর এটা আমরা ডিভাইডেড করব, দুইটা ভাগে বিভক্ত করব। আমাদের যেহেতু দুইটা অংশ আছে, একটা হচ্ছে অ্যাসেটস আর একটা সমান সমান হচ্ছে কি লায়াবিলিটি প্লাস অনার সিকিউরিটি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পূর্বে যেরকম জাবেদা থেকে খতিয়ান করার সময়ে কি কি খতিয়ান হবে সেগুলো বের করেছো, এরকম আমাদের একটা হিসাব নিকাশ করে বের করতে হবে যে আমাদের লেনদেনগুলোর ভিতরে অ্যাসেট সাইডে কি কি হয়, লায়াবিলিটি এবং অনার্স সাইডে কি কি থাকতে পারে। তো সাধারণ একটা ধারণা থাকতে হবে। সাধারণত আমাদের এখানে চারটে ঘর হয়, অর্থাৎ উভয় পাশে সাধারণত চারটে ঘর হয়, একটি বাড়তেও পারে, একটি কমতেও পারে। তাহলে কিছু ঘর আছে যেমন অ্যাসেটের ভিতরে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, এগুলি সাধারণত থাকে, অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাপিটাল, এগুলি থাকবে। এগুলো তোমাদের সাধারণ জ্ঞানের উপরে করতে হবে, দ্রুত করতে হবে। এখন লক্ষ্য করো যে আমরা এখানে কি করেছি, অ্যাসেট সাইডে ডেট, তারপর দিলাম কি ক্যাশ, তারপর মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আমি এখানে সংক্ষেপে লিখেছি এম ইনভেন্টরি। অ্যাকাউন্টস রিসিভেবল, এটা সংক্ষেপে লেখা হয়েছে। এই সাইডে তো অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, আলেজ, ক্যাপিটাল আর রিমার্কের একটি অতিরিক্ত ঘর এখানে টানা হয়েছে। আমরা লেনদেনের দিকে লক্ষ্য করি,
ফার্স্ট আমাদের যে লেনদেনটি আছে সেখানে বলা আছে দি ওনার সোল্ড হিজ পার্সোনাল ইনভেস্টমেন্ট ফর টাকা 1,50,000 and bodies and capital। তাহলে এটি দ্বারা আমরা এই বুঝবো যে মালিক তার পার্সোনাল ইনভেস্টমেন্ট ব্যক্তিগত বিনিয়োগটি বিক্রয় করে 1,50,000 টাকা সে কি আনে কারবারে ক্যাপিটাল হিসাবে এবং মূলধন হিসাবে নিয়ে আসে। এই জিনিসটি দ্বারা আমরা কি হিসাব সমীকরণ লেনদেনের কি প্রভাব বিস্তার করছে সেটি বের করি। দেখো তাহলে যখন মালিক কারবারে টাকা দিছে ক্যাশ টাকা, তখন কি বৃদ্ধি পাইছে? ক্যাশ টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে ক্যাশ বৃদ্ধি পাওয়ার ফলে আমরা কি করলাম? জুলাই 1 তারিখে 1,50,000 টাকা ক্যাশ লিপিবদ্ধ করলাম। এখন তো মাস এখানে এই তারিখে মাসের ইনভেন্টরি নাই, অ্যাকাউন্ট রিসিভেবল নাই। এখন দেখো এই সাইডে কি প্রভাব বিস্তার করে? অ্যাকাউন্টস পেয়েবল নাই, নোটস পেয়েবল নাই। এর দ্বারা কি বৃদ্ধি পেয়েছে? ক্যাপিটাল বৃদ্ধি পেয়েছে। আমরা ক্যাপিটালের ঘরে 1,50,000 টাকা লিখলাম। অর্থাৎ মালিক কারবারে যখন 1,50,000 টাকা এনেছে তখন কারবারের জন্য ক্যাশ বৃদ্ধি পেয়েছে এবং দায় হিসাবে কি হয়েছে? 1,50,000 টাকা বৃদ্ধি হয়েছে ক্যাপিটাল। তাহলে তোমরা লেনদেনটি বুঝতে পারলা না? আমরা যদি এটি সাধারণ জার্নালও করি সেক্ষেত্রে কিন্তু একই অবস্থা দাঁড়াবে। দেখো ক্যাশ ডেবিট আলিস ক্যাপিটাল ক্রেডিট একই অবস্থা, অর্থাৎ একটি সম্পদ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে একটি দায় বা ক্যাপিটাল বৃদ্ধি পেয়েছে। তাহলে 1 নাম্বার 1 তারিখের লেনদেনটি আমরা হিসাব সমীকরণের মধ্যে প্রভাব বিস্তার করলে সেটি বুঝতে পারলাম। দেখো 3 তারিখ জুলাই 3 তারিখে পেইড রেন্ট টাকা 4,000, অর্থাৎ 4,000 টাকা ভাড়া পরিশোধ করা হয়েছে। কত টাকা? 4,000 টাকা ভাড়া পরিশোধ করা হয়েছে। এইটি যদি আমরা পরিশোধ করি তাহলে কি দাঁড়াবে? যখন আমরা পরিশোধ করবো তখন ক্যাশ টাকা কমে যাবে, আর ক্যাশ টাকা কমলে ভাড়া থেকে কি হবে? মালিকের ক্যাপিটাল কমে যাবে। তাহলে দেখো 4,000 টাকা এখানে ব্র্যাকেট মানে কমে যাওয়া, মাইনাস চিহ্ন দিয়ে লেখা যাবে। তাহলে এখানেও ক্যাপিটাল কমে গেল। এখানে ডিমান্ডে লেখা হয়েছে পেইড রেন্ট, অর্থাৎ ভাড়া পরিশোধ করা হইল। তাহলে এই লেনদেনটি পরে আমরা কি করব? রেজিস্টার সার্ভিস এই সময় আমরা একটা যোগ বিয়োগ করে দেখি যে দুইটা সাইডে কি অবস্থায় আছে। তাহলে 1,50,000 টাকা থেকে যদি আমরা 4,000 টাকা বাদ দিয়ে দেই তাহলে থাকে 1,46,000 টাকা। আবার এইদিকে দেখো 1,50,000 টাকা 4,000 টাকা বাদ দিলে থাকে 1,46,000 টাকা। অর্থাৎ আমরা হিসাব সমীকরণ লেনদেনের প্রভাব দেখলাম। তাহলে কি আছে? দুই সাইডে সমান আছে, অর্থাৎ এই সাইডে 1,46,000 টাকা আছে, ও সাইডে 1,46,000 টাকা আছে। দেখো এবার 4 তারিখে পারচেজ মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 60,000, অর্থাৎ ক্যাশ টাকা দ্বারা ব্যবসায়িক পণ্য বা মার্চেন্ডাইজ কেনা হয়েছে 60,000 টাকা। তাই এটি দ্বারা কি হবে? ব্যবসায়িক পণ্য বৃদ্ধি পাবে। মার্চেন্ডাইজ টাকা হলো কত? 60,000। আবার এই সাইডে ক্যাশ টাকাতে কেনার কারণে কি হয়েছে? ক্যাশ হ্রাস পাইছে বা কমে গেছে, ক্যাশ থেকে বাদ দিতে হবে এবং এখানে কি হবে? বৃদ্ধি পাবে বা যোগ হবে। এবং লায়াবিলিটি সাইডে এটার কোনো প্রভাব বিস্তার করেনি। এবার দেখো আমরা এরপর এটা যোগ করি, যোগ বিয়োগ করে দেখি 60,000 টাকা 46,000 টাকা বাদ দিতে থাকে 86,000 টাকা। এখানে 60,000, এখানে অ্যাকাউন্ট রিসিভেবল নাই, অ্যাকাউন্টস পেয়েবল কিছু হয়নি, পরিবর্তনের নোটস পেয়েবল পরিবর্তন হয়নি। এখানে 1,46,000 টাকায় আছে, এটাও কোনো পরিবর্তন হয়নি। তাহলে এটা দেখো আমরা বুঝতে পারলাম কি প্রভাব বিস্তার করলো। এরপর হচ্ছে পরিবর্তন হয়নি। তাহলে আমরা 4 তারিখের লেনদেনটি দেখলাম, এখানে যোগ করার পর এটা 86, এটা 60,000, ওখানে কোনো পরিবর্তন হয়নি। এরপর আছে 8 নম্বর ট্রানজাকশন। 8 তারিখের ট্রানজাকশনটি আছে পারচেজ মার্চেন্ডাইজ ফর মার্চেস টাকা 90,000 অন অ্যাকাউন্ট। তাহলে মার্চেন্ডাইজ পণ্য ক্রয় করেছে কত টাকা? 90,000 টাকার
এবং সেটা কি করা হয়েছে আজিজের কাছ থেকে, সুতরাং এটা বাকিতে ক্রয় করা হয়েছে। বাকিতে ক্রয় করলে কি হলো, মার্চেন্ডাইজিং বৃদ্ধি 90,000 টাকা বৃদ্ধি পাইছে, অন্যদিকে ঋণস বা অ্যাকাউন্টস পেয়েবল বৃদ্ধি পাইছে হলো 90,000 টাকা, আর অন্য কোথাও কোনো পরিবর্তন হয়নি। এখন আমরা এখানে এটার যোগ বিয়োগ যদি করি তাহলে দেখা যাবে এখানে 86,000 টাকা, এখানে থেকে যোগ করে ধরে 1,50,000 টাকা, অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 90,000 টাকা, আর পূর্বের আছে হলো 1,46,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখা যাবে 8 তারিখের লেনদেনের ফলেও এটি কি আছে, দুই সাইডে কি সমান আছে। এখন দেখি 10 তারিখে আমাদের কি আছে, বোর্ড টাকা 60,000 ফ্রম ঢাকা ব্যাংক এন্ড সাইন এ নোটস পেয়েবল, অর্থাৎ 10 তারিখে 60,000 টাকার ব্যাংকের থেকে উত্তোলন করা হয়েছে এবং এই টাকাটা সাইনের নোট পেয়েবল, একটা প্রদেয় নোট এখানে এসে করা হয়েছে। তাহলে 60,000 টাকা আমরা ক্যাশ পেলাম, অপরদিকে আমাদের ঋণ বৃদ্ধি পেল নোটস পেয়েবল হিসাবে কত, 60,000 টাকা, আর এদিকে ক্যাশ বৃদ্ধি পেয়েছে 60,000 টাকা বা 60,000। এখন দেখো এটা যদি আমরা যোগ করি, এখানে তো 1,46,000 টাকা, এটা আছে 1,50,000 টাকা, এখন হল 90,000 টাকা, 60,000 টাকা আছে নোটস পেয়েবল, আর এখানে আছে 1,46,000 টাকা। আমাদের হিসাব সমীকরণের দুই সাইড মিলে গেছে বা সমান আছে। এরপরে আমরা 15 তারিখের দিকে লক্ষ্য করি, যেটি 15 তারিখ, সেখানে বলছে সোর্স মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 75,000, কস্ট টাকা 60,000, অর্থাৎ 75,000 টাকার মার্চেন্ডাইজ পণ্য বিক্রি করা হয়েছে, যার কৃত মূল্য ছিল হচ্ছে 60,000 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা 60 আর হলো 75, আমরা যদি এটা প্লাস মাইনাস করি তাহলে দাঁড়াবে হলো কত টাকা, 15,000 টাকা। তাহলে আমরা কি করছি এখানে দেখো, তোমরা বিশেষভাবে লক্ষ্য করো যে 60,000 টাকার পণ্য 75,000 টাকা বিক্রি করার ফলে 15,000 টাকা লাভ হয়েছে। এই ক্ষেত্রে দেখো 15 তারিখের লেনদেনে আমাদের কি হয়েছে, ক্যাশ টাকা বৃদ্ধি পেয়েছে 75,000 টাকা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি কমছে কত টাকা, 60,000 টাকা, আর 15,000 টাকা কি হয়েছে, লাভ হয়েছে। এটা কি মালিকের জন্য ক্যাপিটালের সাথে যুক্ত করা হয়েছে। আমি আবার বলি তোমাদের সুবিধার্থে, 60,000 টাকার পণ্য 75,000 টাকায় বিক্রি করার ফলে 75,000 টাকায় কিন্তু ক্যাশ কারবারে এসেছে বা অ্যাসেট ক্যাশ হিসেবে বৃদ্ধি পেয়েছে। মার্চেন্ডাইজ কমে গেছে 60,000 টাকারই, কিন্তু অতিরিক্ত 15,000 টাকা যেটা বৃদ্ধি পেয়েছে, লাভ হয়েছে, সেটা মালিকের মূলধনের সাথে যুক্ত করে দেখানো হয়েছে। এখন আমরা এগুলো যোগ করলে পাই 2,21,000, এখানে হলো 90,000, আর এখানে 90,000, 60,000, 1,61,000। এখন দেখো 20 তারিখের লেনদেন, 20 তারিখে কি বলছে, 20 তারিখ সোল্ড মার্চেন্ডাইজ টু ইমরান টাকা 1,00,000, কস্ট টাকা 80,000 টাকা। এটা অনেকটা পূর্বেরটার মতোই। সেই এই ক্ষেত্রে 20 তারিখের লেনদেনে ইমরানের কাছে 1,00,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে, যার মূল্য ছিল কত, 80,000 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পাইছে হলো 1,00,000 টাকা, আর 80,000 টাকার পণ্য কমছে, লাভ হলো কত টাকা, 20,000 টাকা। তাহলে আমরা এটা বাকিতে বিক্রয় করার ফলে অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পেয়েছে, 80,000 টাকার পণ্য কমছে, 20,000 টাকা হলো মালিকের মূলধনের সাথে যুক্ত হয়েছে। 20 তারিখের লেনদেনটি আমরা যদি যোগ বিয়োগ করে পাই হলো এখানে 2,00,000
21,000 টাকা, এইটা পাবো হলো 10,000 টাকা, এটা 1 লক্ষ টাকা, এই সাইডে 90,000 টাকা, 60,000 টাকা, 1,81,000 টাকা আমরা এখানে পেয়ে গেলাম। এখন দেখো তাহলে বন্ধুরা, এরপরে আমরা 25 তারিখে দিই রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড অন জুলাই 20 টাকা 5,000, কস্ট টাকা 4,000। অর্থাৎ 25 তারিখে এসে জুলাই 20 তারিখে যে পণ্যটি বিক্রয় করা হয়েছিল সেটির মূল্য ছিল 5,000 টাকা, কিন্তু মার্চেন্ডাইজের কস্ট ছিল 4,000 টাকা, মানে 1,000 টাকা আমরা লাভে বিক্রি করেছিলাম। বিধায় কি করতে হবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি কমলো 4,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেল 5,000 টাকা, আর মালিকের লাভ কমে গেল হচ্ছে 1,000 টাকা। সুতরাং এটা কি হলো, 4,000 টাকা মার্চেন্ডাইজ ইনভেন্টরি থেকে বাদ দেওয়া হলো, 5,000 টাকা অ্যাকাউন্টিং রিসিভেবল থেকে বাদ দেওয়া হলো, আর 1,000 টাকা মালিকের মূলধন থেকে বাদ দেওয়া হলো। এখন এটা আমরা যোগ করলে যেটা পাই, এখানে হবে 2,21,000, এটা হচ্ছে 14,000, এটা হলো 95,000, এই 90,000 আছে এখানে, 60,000 এখানে আছে 1,80,000 টাকা। তাহলে 30 তারিখে পেমেন্ট রিসিভ ফর অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 50,000, পেমেন্ট রিসিভ ফর অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 50,000, অর্থাৎ 5,000 টাকা অ্যাকাউন্ট 50,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে পাওয়া গেল। এই ক্ষেত্রে লক্ষ্য করো, অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের আছে 95,000 টাকা, সেখানে আমরা 50,000 টাকা সে পরিশোধ করছে, তাহলে কোম্পানি কি পেল, 50,000 টাকা ক্যাশ পেল, ক্যাশ বৃদ্ধি পেয়েছে 50,000 টাকা, অ্যাকাউন্টিং রিসিভেবল কমছে হলো 50,000 টাকা। এখন আমরা যদি এগুলি যোগ করি তাহলে দাঁড়ায়, এখানে আছে 2,71,000 টাকা, এখানে 14,000 টাকা, এখানে আছে হলো 45,000 টাকা, এখানে 90, 60, 1,80,000 যা ছিল পূর্বের তাই। এখন আমাদের আরেকটি লেনদেন বা ট্রানজাকশন আছে, সেটা হচ্ছে 31 তারিখে পেইড অ্যাডভার্টাইজিং বিল টাকা 5,000, অর্থাৎ বিজ্ঞাপন বিল পরিশোধ করা হলো 5,000 টাকা। আমরা এমনি বুঝতে পারছি যে ক্যাশ যেহেতু চলে গেছে 5,000 টাকা, ক্যাশ হ্রাস পেয়েছে, অন্যদিকে 5,000 টাকা মালিকের মূলধন থেকে কমে গেল, লেখা আছে পেইড বিল, অর্থাৎ অ্যাডভার্টাইজিং বিল পরিশোধ করা হলো। এখন আমরা 31 তারিখে এটা যদি এটা বাদ দিয়ে এটা হয় তাহলে 2,66,000 টাকা, এখানে আছে 14,000 টাকা, এখানে আছে 45,000 টাকা, এখানে 90,000, 60,000, 1,75,000, অর্থাৎ হিসাব সমীকরণের সূত্র অনুযায়ী আমরা এটা বুঝতে পারলাম যে অ্যাসেট ইকুয়ালস লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, অর্থাৎ কিভাবে প্রভাব বিস্তার করলো সেই বিষয়টা আমরা এখানে বুঝতে পারলাম। তাহলে অ্যাসেটস সমান সমান হচ্ছে তোমার লায়াবিলিটিস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অঙ্কগুলো যদি চর্চা করো এইভাবে, আশা করি তোমরা বুঝতে পারবে। অন্যান্য যে অঙ্কগুলা এই নিয়মে যদি তোমরা করো তাহলে অবশ্যই তোমরা চেষ্টা করলে